নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম ব্লগে দেখেছো আমি নেপালের ইস্কন মন্দিরে গিয়েছিলাম। তো এখন এটা দ্বিতীয় ব্লগে দেখাচ্ছি নেপালের যে মন্দিরের বাইরের দৃশ্যটা বা ভেতরে মন্দির, ঠাকুর দর্শন, আর গোপীরা কীভাবে নৃত্য করছে, বাকি আরও ডিটেলস অনেক কিছুই বলবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নেপালের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর শেয়ার করতে ভুলো না, কারণ শেয়ার করলে তবে আরও 5 জন ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মন্দিরের বাইরেটা আসলাম। দেখো এখানে এই যে ছোট ছোট বাচ্চা বা বড়রাও হচ্ছে গোপীদের মতো যে কপালে সুন্দর শৃঙ্গার করে সেগুলো কিন্তু এখানে করিয়ে দেয়। তার পরিবর্তে মূল্য দিতে হয় ওই 200, 250, 300, যার যেমন ডিজাইন থাকে সেরকম দিতে হয়। তো এই যে একটা ছোট্ট বনু করছে, তো আমি ওটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো গোপীরা নৃত্য করছে, সেটাও তোমাদের একটু দেখাবো। এখানটার পরিবেশটা না খুব সুন্দর, একদম শান্তির জায়গা বলতে পারো। মন্দির মানেই শান্তির জায়গা। আর এই পুচকুকে আমি একটু হাই করেছিলাম, ও একটু লজ্জা পেয়ে মুখটা টেবিলের মধ্যে লুকিয়ে নিল। ছোট বাচ্চা তো একটু লজ্জা পেয়ে গেছে। আজকে তো শনিবার, তাই শনিবারে একটু মন্দিরে বেশি ভিড় হয়, আর অন্যান্য দিন এতটা ভিড় থাকে না। এটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এই মন্দিরটা আগে কিন্তু ছিল না, তো এখন নতুন হয়েছে। তো ইস্কনে আগের চেয়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে যেগুলো ছিল সেগুলো সব বদলিয়ে এখন নতুন কিছু হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গোপী ড্রেস বিক্রি হচ্ছে। আর এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে পূজার মানে যা কিছু সামগ্রী পাওয়া যায় সেটা ওই দোকানেই পাওয়া যায়। আর এখানে এই যে গোপী ড্রেস হিন্দিতে ইংলিশে লেখা আছে। আমাদের মায়াপুরের ইস্কনে যেমন গোপী ড্রেস পাওয়া যায় এখানেও তেমন পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরের মূল সিঁড়ি, এখান দিয়ে এই গেটটা দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয়। আর বাইরে যাওয়ার জন্য ব্যাক সাইডে একটা গেট আছে, ওখান দিয়েই বাইরে যেতে হয়। এটা হচ্ছে আমাদের নেপালের ইস্কন মন্দির। আমরা যেখানে থাকি কাঠমান্ডুতে, এখান থেকে গাড়িতে আধা ঘন্টার মতো লাগে। দেখো এখানে আমি তোমাদেরকে কিছু বলছিলাম, কিন্তু মন্দিরে এতটাই হরিনাম সংকীর্তন হচ্ছে যে আমার কথা কিছু শোনা যাচ্ছিল না। এবার আমি মন্দিরে উঠে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের বই বিক্রি হচ্ছে, তো সেইগুলো তোমরা একটু দেখো। এই যে এখানে অনেক বই আছে, ভগবান শ্রীকৃষ্ণ, এই যে লীলা পুরুষোত্তম, আরও অনেক আছে হিন্দিতে ইংলিশে। চলো যাচ্ছি। এখান থেকে দেখো বাইরেটা কেমন লাগছে, পাহাড়গুলো দেখতে পাচ্ছ। এখানে যেদিকেই তাকাবে সব দিকেই দেখো, চারিদিকে শুধু সবুজে সবুজ, একদম আমাদের গ্রামের মতো। তো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এনাকে তো সবাই চেনো, প্রভুপাদ। তো এবার প্রভুপাদের দর্শন করে এখানে প্রণাম করে এবার মূল মন্দিরের দিকে যাব। কিন্তু মন্দিরে দেখতেই পাচ্ছ গেট এখন বন্ধ, কারণ সন্ধ্যা আরতি হবে, তো সেই জন্যই এখন গেটটা বন্ধ আছে। তো আমি এখন বারান্দায় আসলাম মন্দিরের। তো বারান্দা থেকে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, বাইরের ভিউটা কেমন লাগছে। মন্দিরের বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে যাওয়ার পর না আমার তো আসতে ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছিল। বাইরেটা তো ভালো লাগছেই, আর মন্দিরের ভেতরটা যখন বসি না মানে খুব মনের দিক থেকে খুব শান্তি লাগছিল। সবসময় হরিনাম সংকীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে, আমার তো আসতে ইচ্ছে করছিল না। মন্দিরের ভেতরটা তো দর্শন করে আসলাম, আবার আসবো যখন মন্দিরের ভগবানের গেটটা খোলা হবে। তো এখন আমি ব্যাক সাইডের দিকে যাচ্ছি, ওই দিকটাও তোমাদেরকে দেখাবো। ওখানে প্রসাদ বিতরণ করা হয়।
এই ইস্কন মন্দির সকালে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দির তো সারাদিন খোলা থাকে, কিন্তু প্রসাদটা বিকেলে দেওয়া হয়। 4টে থেকে 5টার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, 5টার মতো বেজে গিয়েছিল। তো ওই সময় প্রসাদ দেওয়া হয়ে গেছে। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন ছিল বুদ্ধ জয়ন্তী, আর ওই বুদ্ধ জয়ন্তীতে মন্দিরে মহোৎসব হবে। সেই কারণে দেখলাম খুব সুন্দর করে ফুল টুল দিয়ে নিচটা সাজানো হচ্ছিল। তা আমি এক দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিলেন যে কালকে তো অনুষ্ঠান আছে, সেই কারণেই ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এদিকটা দেখো, এই গায়েটাকে দেখে না আমি তো প্রথমে চমকেই গিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় অরিজিনাল গায়ে। তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে ওটা অরিজিনাল গায়ে নয়। যাই হোক, ওখানে বাগানে সাজিয়েছে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানটাই প্রসাদ দেওয়া হয়। তো এবার আমরা মন্দিরে আসলাম, কারণ মন্দিরের সন্ধ্যা আরতি হবে। আর এখন তোমরা ভগবানকে দর্শন করো। কি অপূর্ব লাগছে না দেখতে? এখানে আসলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি হচ্ছে, আর ভক্তের দল প্রচুর। ভক্তবৃন্দ সবাই নাম সংকীর্তন করছেন এবং নৃত্যও করছেন। তো এদিকে মন্দিরের দর্শন, নৃত্য সব কিছুই হলো। এবার আমি আমার ব্লগের মধ্যে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো একটু নিতে চাই। তবে প্রথমেই আমি যে দাদা ভাইয়ের নামটা বলবো, তিনি আমাকে প্রত্যেকটা ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর ওনার ওই কমেন্টগুলো দেখে আমি খুবই উৎসাহিত হই। তো উনি হলেন ফেরারি মন বিশ্বজিৎ দাদাভাই। উনি আমাকে প্রত্যেকটা ব্লগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো তার জন্য দাদাভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এক বাংলাদেশি ভাইয়া, উনি কুয়েতে থাকেন, তো ওখান থেকে কমেন্ট করেছেন। ওনার নাম এসকে। তো ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে যারা কমেন্ট করেছেন উনি হলেন উত্তম মণ্ডল দাদা ভাই, সোমনাথ, দেবব্রত দাস, সৈকত বেরা, টোটন পাণ্ডে। তো সবাইকেই আমার তরফ থেকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন। তো এখন আমি বাড়িতে পৌঁছে গেছি, আর মন্দিরের যে স্টল থেকে আমি আকাশের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। আর আমার না একটা ক্ষতি হয়ে গেছে, যাওয়ার সময় গাড়িতে আমার যে আইপডটা ওটা ভেঙে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আর এরপরে তোমরা নেপালের আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।